নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্যান্ডেল উদ্বোধনীয় মমতার মুখে বাঙালি অস্মিতা। শ্রীভূমির পুজোয় গিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী? দুর্গাপুরে তৃণমূল নেতার রহস্য মৃত্যু, বাগানবাড়িতে মিলল ঝুলন্ত দেহ। হিজাব নিয়ে পিতৃপক্ষ, পুজোর উদ্বোধনে মমতার বার্তা বিশেষ সম্প্রদায়কে, তোপ শুভেন্দুর। চন্দ্রনাথকে হেফাজতে চেয়ে আদালতে জোরালো আবেদন ইডির, দ্বিতীয়তেই ভাগ্য নির্ধারণ রাজ্যের কারামন্ত্রীর। স্ত্রীর মৃত্যুর পর নাবালিকা মেয়েকে বারবার ধর্ষণ, দোষী বাবাকে 20 বছরের সাজা শোনালো আদালত। কৃষ্ণনগরী পথ তাহিরপুর, প্রেমের প্রস্তাব না মানায় রাস্তাতেই ছাত্রীকে কুপিয়ে খুন। গয়না চুরি করতে 4 বছরের শিশুকে খুন, 6 বছর আগের মামলায় যাবজ্জীবন 2 মহিলার। কাছে অসম, জুবিনের দেহ আনতে শনিতে দিল্লিতে মুখ্যমন্ত্রী, বাড়িতে অপেক্ষায় 85 বছরের বৃদ্ধ বাবা। জুবিনের মৃত্যুতে শোকবার্তা মমতার, শ্রদ্ধা জানালেন অভিষেক। ক্লাবে মমতার ছবি টাঙাতে হবে, না হলে অনুদান বন্ধ। পুজো কমিটিগুলোকে সাবধান করলেন তৃণমূল বিধায়ক। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। কাল মহালয়া, তার আগে কলকাতার আজ শনিবার কলকাতার 3টি বিখ্যাত পুজো মণ্ডপে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতিবাগান, সর্বজনীন, টালা প্রত্যয় এবং শ্রীভূমির পুজো প্যান্ডেলে গিয়েছেন তিনি। আজ শ্রীভূমির পুজো মণ্ডপে গিয়ে ফের ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। তার গলায় শোনা গেল বাঙালির অস্মিতার কথা। এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলায় কথা বললে অত্যাচার করতে হবে? সবারই নিজের মাতৃভাষা আছে, সব ভাষাকে সম্মান করুন। আমাদের এখানেও বাইরের পরিযায়ী শ্রমিকরা কাজ করেন, প্রত্যেক মানুষের নিজস্ব মতামত আছে। সবাই ঐক্যবদ্ধ না হলে দেশ ভাগ হয়ে যাবে। এই প্রথম নয়, এর আগে একাধিকবার বাঙালি অস্মিতা এবং ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা হলে তাদের উপর অত্যাচার প্রসঙ্গে বারংবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, আমি এটুকু নিশ্চয়ই চাই, আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব, অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন, ভালোবাসুন, কোনো আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষায় কথা বলি তার উপর অত্যাচার করতে হবে, এই বিষয়ে আমি একমত নই। এখানকার লোক 22 লক্ষ বাইরে কাজ করেন, কারণ তাদের নিয়ে যাওয়া হয়। তারা ট্যালেন্টেড, স্কিলড। এখানেও অন্য জায়গায় 1.5 কোটি মানুষ বাংলায় কাজ করেন, তারাও দক্ষ, প্রতিভাবান। না হলে কিভাবে কাজ করছেন? প্রত্যেক মানুষেরই নিজস্বতা আছে। গান্ধীজি, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর, আম্বেদকর, নজরুল, লাল পাল, বালা সাহেব, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, পটল সাহেব, আমাদের দেশ আমাদের এটাই শিখিয়েছে যে আমাদের একসঙ্গে বাঁচতে হবে। যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। সেটা আমরা চাই না। আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, একসাথে থাকুক, সুন্দর থাকুক। এদিন শহরের বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে মুখ্যমন্ত্রী এও বলেছেন যে সময় পান না বলে এবার মহালয়ার আগে পুজো মণ্ডপ উদ্বোধন করলেন। অন্যান্যবার মহালয়ার দিন থেকে বা তারপর থেকে মাতৃভূমি অর্থাৎ পুজো উদ্বোধন করেন। অতীতে অনেক পুজো মণ্ডপে দেবীর চক্ষুদান করতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। এদিন শ্রীভূমির পুজোয় গিয়ে পুজোর গান নিয়েও অনেক কথাই বলেছেন তিনি। তৃণমূলের জেলা সহ সভাপতি ও আইএনটিটিউসি রাজ্য সহ সভাপতি নিখিল নায়েকের রহস্য মৃত্যু। নিজের বাগান বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হয়েছে। তাকে খুন করা হয়েছে বলে দলের কর্মী সমর্থকদের তরফে অভিযোগ তোলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্গাপুরের তৃণমূল জেলা সহ সভাপতি পদে আছেন বছর 58 নিখিল নায়েকের। তৃণমূলের রাজ্য আইএনটিটিউসির সহ সভাপতির পদেও তিনি বর্তমান। দুর্গাপুর থানার দুর্গাপুর নগর নিগমের 1 নম্বর ওয়ার্ডের কমলপুরের 10 বাদ এলাকায় তার একটি বাগান বাড়ি আছে। আজ শনিবার বিকেলে সেই বাগান বাড়িতেই উদ্ধার হলো ওই তৃণমূল নেতার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ। শনিবার বিকেলের পর বাগান বাড়ির দোতলার রেলিং এর সঙ্গে গলায় দড়ির ফাঁস দেওয়া দেহ ঝুলতে দেখা যায়। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য, উত্তেজনা ছড়ায়। দীর্ঘদিনের নেতা হওয়ায় এলাকায় যথেষ্ট প্রভাবশালী নিখিল নায়েক, প্রচুর সংখ্যায় অনুগামী আছে তার। নেতার রহস্য মৃত্যুর খবর শুনেই ওই বাড়ির সামনে ভিড় করেন দলের কর্মী সমর্থক অনুগামীরা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এটি খুন নাকি আত্মহত্যা সেই প্রশ্ন উঠেছে। অভিযোগ, মৃত তৃণমূল নেতার হাতে খাবার লেগেছিল। শুধু তাই নয়, নেতার পা মাটিতে মুড়ে ছিল। এই ঘটনা আত্মহত্যা নয়, এমনই দাবি তৃণমূল কর্মীদের। তাকে খুন করা হয়েছে বলে দাবি তোলা হয়। পুলিশ প্রথমে এলে তাকে ঘিরে চলে বিক্ষোভ। পুলিশ কুকুর নিয়ে এসে তদন্তের দাবি তোলা হয়। তৃণমূলের 1 নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ বলেন, অস্বাভাবিক মৃত্যু তো বটেই, আত্মহত্যা বলে মনে হচ্ছে না।
পুলিশ তদন্ত করে ব্যবস্থা করে বিষয়টি সামনে আনুক। এদিন কার বা কাদের সঙ্গে ওই বাগান বাড়িতে গিয়েছিলেন নিখিল নায়েক, সেই প্রশ্ন উঠেছে। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত বলেন, দেহ উদ্ধার হয়েছে, বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে, দ্রুত এই ঘটনার রহস্য উন্মোচিত হবে। মহালয়ার আগেই শারদোৎসবের উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে ইতব দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টনসিল ফুলেছে, বৃষ্টি থেকে বাঁচতে একটি কাপড় চেয়ে নিয়ে তা দিয়ে মাথা কান গলা জড়িয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। একে হিজাব বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, পিতৃপক্ষে পুজো উদ্বোধন অত্যন্ত অন্যায়। অতীন ঘোষের পুজোতে তিনি বিশেষ সম্প্রদায়কে বার্তা দিয়েছেন হিজাব নিয়ে, যা সরাসরি হিন্দুদের আস্থা, রীতি নীতি, পরম্পরায় আঘাত। পিতৃপক্ষের শেষ দিন আজ প্ল্যানমাফিক সব হয়েছে, হিন্দুরা বিভক্ত, ভোট দিতে যান না সবাই, গেলেও অনেকেই অনেকভাবে ভোট ভাগ করেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বিশেষ বার্তা দিচ্ছেন। 32 থেকে 33% বিশেষ সম্প্রদায়ের মানুষকে বার্তা দিচ্ছেন যে তিনি সেকুলার, প্রো মুসলিম, ক্লিয়ার মেসেজ, ভোট ব্যাংক এককাট্টা করতেই এটা করেছেন। শুভেন্দু আরো বলেন, মুখ্যমন্ত্রী বৃষ্টি থেকে বাঁচতে নিজেই ছাতা হাতে ধরতে পারতেন। তিনি নিজেকে সাধারণ নাগরিক বলেন, ফলে সিকিউরিটিকে তার দিয়ে ছাতা ধরানোর দরকার নেই। বয়স হয়েছে, শরীরের সমস্যা থাকতে পারে, বৃষ্টিতে ভেজা উচিত নয়, কাঁচি দিয়ে ঘুরতে হবে, তবে হিজাব পরার দরকার নেই। আর নচিকেতা আরামবাগের মেলায় গিয়ে শ্রীরামচন্দ্রকে আক্রমণ করেছিলেন, হিন্দুদের ভগবানকে আক্রমণের জন্য পুরস্কার, ভাতা, সম্মান পাবেন। মুখ্যমন্ত্রীও খুশি। শুভেন্দু আরো বলেন, পঞ্জিকা শাস্ত্র মতে কিছু করতে দেন না মুখ্যমন্ত্রী। উনি চান আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা। জোর করে অসম্পূর্ণ পুজো মণ্ডপের উদ্বোধন করছেন। 1,10,00,000 টাকার ভয় দেখিয়ে উদ্বোধন করবেন। আজ অতীন ঘোষ, সুজিত বোসের মতো কর্মচারীদের পুজো উদ্বোধন করলেন। ঠাকুর রেখে দিতে হবে 5 তারিখ অবধি, কারণ উনি এপাং ওপাং ঝপাং করে তার জন্য। বিজয়া দশমীতে ইচ্ছে থাকলে অনেকে বিসর্জন দিতে পারেন না, উনি হাত নাড়বেন আর সংবাদ মাধ্যম লাইভ করবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিতে চেয়ে ব্যাঙ্কশালের বিশেষ আদালতে আবেদন ইডির। এদিন কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার তরফে তার জামিনের বিরোধিতা করা হয়। পাশাপাশি ইডির আইনজীবী মন্ত্রীর বাড়ি থেকে 41 লক্ষ টাকা উদ্ধারের প্রসঙ্গ উত্থাপন করেন আদালতে। আগামী মঙ্গলবার এই মামলায় রায়দান করতে পারে আদালত। চন্দ্রনাথকে ইডি নিজেদের হেফাজতে পাবে কিনা তা দ্বিতীয়বার দিনে ঠিক হতে পারে বলে মত আইনজীবী মহলের। এই দিন আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে চন্দ্রনাথ সিনহা বলেন, অনেক কিছু বলা হচ্ছে, আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে, ভবিষ্যতেও থাকবে, আমি প্রভাবশালী নই। শনিবার ইডি আদালতে জানায়, 2024 সালে বোলপুরে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, পাওয়া গিয়েছিল 41 লক্ষ টাকা, মোবাইল ফোন এবং একাধিক নথিও। তদন্তকারী সংস্থার দাবি, সেই সময় চন্দ্রনাথ সিনহা বলেছিলেন ওই টাকা চাষ ও ফলন থেকে পাওয়া, কিন্তু বয়ান রেকর্ডের সময় প্রয়োজনীয় নথির ও টাকার উৎস দেখাতে পারেননি তিনি। যে আয়কর জমা দেওয়া হয়েছিল সেখানেও একাধিক লেনদেন বা টাকার উৎস অন্ধকারে রেখেছিলেন তিনি। আদালতে দাবি করে ইডি। তদন্তকারী সংস্থা দাবি, চন্দ্রনাথ সিনহা প্রভাবশালী ও ক্ষমতাশালী। আদালতে ইডির বক্তব্য, চলতি বছরের 25শে সেপ্টেম্বর মোরারইয়ের জমি আধিকারিকদের দপ্তর থেকেও বেশ কিছু নথি খতিয়ে দেখা হয়েছে। যে সমস্ত নথি পাওয়া গিয়েছে তাতে কৃষি জমি ও তা থেকে আয়ের সঙ্গতির সঙ্গে বৈষম্য লক্ষ্য করা গিয়েছে। চন্দ্রনাথ সিনহার থেকে অনেক নথি চেয়ে পাঠানো হলেও তিনি পাঠাননি বলে দাবি ইডির। সংস্থার দাবি, চার্জশিট জমা পড়ার পরে তড়িঘড়ি এসে তা জমা করা হয়েছে। এতেই চন্দ্রনাথ সিনহার আসল উদ্দেশ্য বোঝা যাচ্ছে। ইডি দাবি করেছে, চন্দ্রনাথ সিনহা বলেছেন চাষ এবং রিয়েল এস্টেট থেকে টাকা এসেছে। বিষয়টি সন্দেহজনক, কারণ আমরা নথি পাইনি, তিনিও টাকার উৎস দেখাতে পারেননি। আমরা আরো নগদ লেনদেনের হদিশ পেয়েছি, তার জন্য ওকে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে। উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ইডি। মায়ের মৃত্যুর পর বাবার হাতে ধর্ষিত নাবালিকা মেয়ে নিজেই অভিযোগ জানিয়েছিল পুলিশের কাছে। সেই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল আদালত। 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুরদুয়ার বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত। আলিপুরদুয়ারে এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগ, মায়ের মৃত্যুর পর থেকে লাগাতার তার বাবা তাকে ধর্ষণ করেছে। সেই সময় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ও তার ভাই মা মারা যাবার পর থেকে বাবার সঙ্গেই থাকতো। সেই সময় নানা অছিলায় ধর্ষণ করত তার বাবা। দিনের পর দিন একইভাবে নির্যাতন চালাতে থাকলে অবশেষে
সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ হয় নাবালিকা। তদন্তে নেমেই পুলিশ জানতে পারে নাবালিকার মায়ের মৃত্যুর পেছনে ওই ব্যক্তি অর্থাৎ তার বাবা পরোক্ষভাবে যুক্ত ছিল। দম্পতির মধ্যে অশান্তি হতো, প্রায় স্ত্রীকে মারধর করতেন ওই ব্যক্তি। তার অত্যাচারের কারণে মায়ের মৃত্যু হয়েছে বলে দাবি নাবালিকার। একাধিক তথ্য প্রমাণ ও সাক্ষ্যদের বয়ানের ভিত্তিতে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে আদালত 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে আরো 2 মাস কারাগারে থাকতে হবে তাকে। বারবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করছিল কিশোরী, তবুও প্রেমের সম্পর্ক গড়তে মরিয়া ছিল নাছোড় তরুণ। ফের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাস্তা দিয়ে কুপিয়ে খুন ওই 10ম শ্রেণীর ছাত্রী। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহিরপুরে। পুলিশের তদন্তে নেমে 19 বছরের শুভ মণ্ডলকে গ্রেপ্তার করেছে। গত মাসে প্রেমের সম্পর্ক ভেঙে বেরিয়ে আসায় কৃষ্ণনগরে ছাত্রী ঈশিতা মল্লিককে খুন হতে হয়েছিল। প্রেমিক দেশরাজ বন্দুক নিয়ে ঈশিতার বাড়ি গিয়ে তাকে খুন করেছিল। পরে গ্রেপ্তার হয় অভিযুক্ত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো এই ঘটনা। তাহিরপুর থানার বীরনগর ইছাপুর এলাকার বাসিন্দা ওই কিশোরী একই এলাকায় বাস অভিযুক্ত তরুণের। গতকাল শুক্রবার সন্ধ্যায় টিউশন পড়তে গিয়েছিল ওই 10ম শ্রেণীর ছাত্রী, কিন্তু রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। মেয়েকে খুঁজতে বেরিয়েছিলেন পরিবারের লোকজন। গভীর রাতে এলাকারই একটি পুকুরপাড় থেকে ওই ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর যায় তাহিরপুর থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় এক তরুণ প্রেমের সম্পর্ক তৈরির জন্য অনেক দিন ধরে মেয়েকে বিরক্ত করছিল, বিভিন্ন সময় উত্ত্যক্ত করাও হতো। সেই প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে 10ম শ্রেণীর ওই ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন। রাতেই তাহিরপুর থানায় খুনের অভিযোগ দায়ের হয়। পুলিশ ওই তরুণকে গ্রেপ্তার করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। আজ শনিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে পরিবার। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে প্রতিবেশীদের মধ্যেও।